খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছে আমি শরীফ রওশন। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে দেশের নারী ফুটবলাররা। এখন বর্তমানে নিজেদের অনুশীলন করতে আছেন কেপিজিএটে। সামনেই ত্রিদেশীয় সিরিজ আছে, তারপর অস্ট্রেলিয়ায় যাবে নিজেদের অস্ট্রেলিয়া মিশন শুরু করতে। সবকিছু নিয়ে নারীদের ফুটবলের আসলে আদ্যপান্ত নিয়ে আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত হয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নারী হ্যান্ড বলের কোচ যিনি ডালিয়া আক্তার। স্বাগত আপনাকে এখন মাঠের শোতে। ডালিয়া আক্তার, যেটা বলছিলাম যে বাংলাদেশ ফুটবল দলটা যেখান থেকে কোথা থেকে কোথায় উঠে এসেছে। আপনারা খেলেছেন একদম শুরুর দিকে, অধিনায়ক ছিলেন, তারপর এখন বর্তমান আফিদা খন্দকারদের এই নেতৃত্বে চলছে নারী ফুটবল দল, বেশ জাগরণ হয়েছে ফুটবলে। সেই সময়টার গল্পটা যদি একটু শুনতে চাই শুরুর দিক থেকে। ধন্যবাদ রওশন, ধন্যবাদ এখন টেলিভিশনকে যে আমাকে এই এখন মাঠে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আসলে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না যে বাংলাদেশে উইমেন ফুটবলের যাত্রাটা কিভাবে হয়েছে। হ্যাঁ, যারা ফুটবল নিয়ে খুব আগে থেকে চর্চা করছে কিংবা ফুটবল নিয়ে আলোচনা করছে, যারা নারী ফুটবলের শুরুর দিকের অনেক জার্নালিস্ট আছেন এখনও, তারা খুব ভালো করে জানেন যে এই নারী ফুটবলটা আজকে যেই অবস্থানে এসেছে সেটা শুধুমাত্র 2-1 দিনের বা 2-4-5 বছর 10 বছরের স্ট্রাগলে না। আমরা সেই 2002 সালে নারী হ্যান্ডবল ফুটবলটা শুরু হয়েছিল। বাংলাদেশের নারী ফুটবলের যাত্রা শুরু হয়েছিল 2002 সালে। পশ্চিমবঙ্গের একটা দল এসেছিল, ফিফার একটা গাইডলাইন ছিল যে বাংলাদেশের নারী ফুটবলটা চালু করতে হবে, মানে ফুটবল দল থাকতে হবে। যদি প্রতিটা ফিফার অনুদান যেসব দেশে যায় সেই সব দেশের প্রতিটা দেশকেই নারী ফুটবল দল থাকতে হবে। তো বাংলাদেশে তার আগ পর্যন্ত কোনো নারী ফুটবল দল ছিল না। 1976 বা 78-এর দিকে একটা দল হয়েছিল, বা আমি যদি ভুল না বলে থাকি, বা 80-র দশকে এরকম ভিকারনাসের স্কুলে একটা দল। আমি একটু পেছন থেকে বলছি এই জন্য যে আমার যতটুকু জানা আছে সঠিক তথ্যটা যাতে সবার কাছে যায় সেই জন্য বলছি। সেটা হচ্ছে তখন একটা প্রদর্শনী একটা ম্যাচ খেলেছিল, বাট ওর পরে আর ফুটবল নিয়ে, মহিলা ফুটবল নিয়ে, নারী ফুটবল নিয়ে কোনো চর্চা হয়নি। কোনো ধরনের মানে কি বলবো, একদম গঠনমূলকভাবে কোনো চর্চা হয়নি। তো 2002 সালে পশ্চিমবঙ্গের একটা দল এসেছিল। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে সাহায্য চাওয়া হয়েছিল যে আমরা বাংলাদেশে নারী ফুটবলটা শুরু করতে চাই। আর সেটার পেছনে একটা প্রেশার ছিল ফিফার, সেটা হলো যে নারী ফুটবল দল যদি গঠন না করা হয় সেক্ষেত্রে ফিফার যে মেন্স টিমের জন্য অনুদানটা আসে সেটাও, বা নারী দলের একটা অনুদান আছে সেটা বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। এই একটা প্রেক্ষাপট থেকে নারী দলটা আসলে বাংলাদেশে শুরু হয়। সেটার জন্য পশ্চিমবঙ্গের একটা দল ছিল যারা এসেছিল যে নারীরা ফুটবল খেলে, পশ্চিমবঙ্গ আমাদের পাশে, ভারত ইন্ডিয়া আমাদের পাশে, ওরা এত ভালো খেলে। তখনও ওদের টিম অনেক ভালো ছিল। আজকে এসে আমরা ওদেরকে হয়তো হারিয়ে দিচ্ছি, বাট তখনের প্রেক্ষাপটে বলছি। তো একটা ভালো দল চেয়েছে যে এই দেশে একটা নারী ফুটবল দল হোক। প্রথমে তারা 3টা প্রদর্শনী ম্যাচ খেলেছে ফ্রেন্ডলি, তার মধ্যে যশোরে একটা ম্যাচ খেলে এসেছে, ঢাকাতে আমরা একটা ম্যাচ খেলেছি যেটা আপনার এখন হোম অফ ক্রিকেট, ওটা আগে ফুটবলের খেলা চলতো, শেরেবাংলা স্টেডিয়াম। সেখানে আমি ওই দলের সদস্য ছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের খেলোয়াড়দেরকে নিয়ে ফুটবল দলটা গঠন করা হয়েছিল। তো আমি আমার এরকম হ্যান্ডবলের কিছু খেলোয়াড় ছিলেন জাতীয় দলে যারা খেলতো, কিছু আপনার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ছিল, কিছু সুইমার ছিল, এরকম মিক্স আপ করে একটা দল গঠন করা হয়েছিল। আর পশ্চিমবঙ্গের দলের কিছু খেলোয়াড় আমাদের দলে দেওয়া হয়েছিল। তো মোটামুটি একটা ফ্রেন্ডলি ম্যাচ আমরা খেলেছি। 90 মিনিটের ম্যাচে 81 অর সামথিং এরকম, সর্বোচ্চ 85 মিনিটস বাংলাদেশের একটা প্লেয়ারই খেলেছিল, সেটা আমি তখন মানে হয়তো হ্যান্ডবল জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, ফিট ছিলাম অনেক। তো আমাদের ওই টিমের বাবলু ভাই কোচ ছিলেন, এবং ম্যানেজার ছিলেন পুতুল আপা, ডানা আপার নেতৃত্বে। এবং বাচ্চু ভাই উনি আমাদের মাঝে নাই, উনি মারা গেছেন অনেক বছর, এটা আমরা জানি। তো বাচ্চু ভাই, ডানা আপা এরা মিলেই এই টুর্নামেন্টের বা এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল। অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষ জানুক যে নারী ফুটবল দল গঠন করা যেতে পারে, কারণ অন্য ডিসিপ্লিন তখন সবরে চলছিল। আপনি হ্যান্ডবল, ভলিবল, ইভেন সুইমিং, অ্যাথলেটিক্স, এসব সব চলছিল বাংলাদেশে, নারীদের দল ছিল। ব্যক্তিগত পর্যায়ের ইভেন্টের অনেকগুলো ছিল, তাইকোয়ান্দো, কারাতে, এগুলো ছিল, জুডো ছিল। বাট ফুটবলটা নারীরা খেলতে পারে, নারীদের ফুটবল দল গঠন হতে পারে, যেহেতু তখন এশিয়ান কাপ হচ্ছে, কিংবা সাফের খেলাগুলো ওইভাবে হতো না তখন, তো এশিয়ান লেভেলের খেলা, কমনওয়েলথ লেভেলের খেলাগুলো হতো। তো যাই হোক,
তো ওই প্রেক্ষাপট থেকেই নারী খেলোয়াড়দের, নারী ফুটবলারদের যাত্রা শুরু। এরপরে ডানাপার নেতৃত্বে 2004 সালে বাংলাদেশে প্রথম নারী ফুটবলারদের সার্চ করা হলো, যে ট্যালেন্ট হান্ট করা হলো, সেটা হিল ট্রেক্সে টার্গেট করা হলো। যেমন আমরা অন্য অন্য ইভেন্টস থেকে এসেছি, শুধু ফুটবল প্লেয়ার হিসেবে না, কিন্তু ফুটবল প্লেয়ার খোঁজার মিশনে নেমেছিল তখন, বেসিক ফুটবল প্লেয়ার খোঁজার উদ্দেশ্যে। তখন ওই টিমের দায়িত্বে ছিলে চাঁদ ভাই। উনি এটার মূল হেল্প করেছিল বাংলাদেশ আনসার ভিডিপি। ডানা আপা উদ্যোগ নিয়েছিলেন, সেখান থেকে হিল ট্রেক্সে প্রায় 70 জন খেলোয়াড়কে মানে বাছাই করে আজকে যারা ন্যাশনাল টিমের কোচ, তৃষ্ণা চাকমা, তারপরে সুইনুপ্রু, জয়া চাকমা, এরা সবাই সেই ক্যাম্পের থেকে আসা। তো অনেকেই মনে করেন যে নারী ফুটবলটা বোধহয় 2010 সাল থেকে শুরু হয়েছে, তাহলে জয়া চাকমা, কৃষ্ণা চাকমা, সুইনুপ্রু, সুইনু চিং, মাইনু, এদের কোনো ভিত্তি থাকতো না। ইভেন সাবিনা অলসো, যে রিসেন্ট সাবেক ক্যাপ্টেন আমি বলবো, তিনি কিন্তু আমার সাথে খেলেছে। আমি যখন খেলেছি মোহামেডান দলে খেলেছি, আমি দলের ক্যাপ্টেন ছিলাম, সে আমার টিমে খেলেছে। এবং বিজেএমসি, বাংলাদেশ জুটমিলস কর্পোরেশনের কর্পোরেট লিগ একবারই বাংলাদেশ ফুটবল ফেডারেশন মহিলা কর্পোরেট লিগ করেছিল, সেই একবারে সেই ফুটবল কর্পোরেট লিগের বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছে, এবং চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন আমি ছিলাম। সাবিনা খাতুন, তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন। তো ফুটবলের যাত্রাটা, মহিলাদের ফুটবলের যাত্রাটা বেশ পেছনে, কিন্তু অনেকেই এটা জানেন না। আস্তে আস্তে এরপর থেকে 2004 সালে একটা ক্যাম্প হলো, লং টার্মের একটা ক্যাম্প হলো। তারপরে 5-এ দক্ষিণ কোরিয়াতে অনূর্ধ্ব 17 যেটা এশিয়ান কোয়ালিফিকেশনের জন্য খেলতে গেল বাংলাদেশ দল, এবং এটার প্রস্তুতি ম্যাচ খেলতে গেল পশ্চিমবঙ্গে। বাংলাদেশ দল ফর্ম হয়েছে যে কোনো ফর্মেটেই 2004 সালে। 5 সালে প্রথম খেলতে গিয়েছে দক্ষিণ কোরিয়াতে। সেই দলটা আন্তর্জাতিক ম্যাচ ছিল, অবশ্যই আপনার ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন ছিল, তো এশিয়া জোনের খেলা ছিল আন্ডার 17। সেই দলে আমি খেলতে পারিনি, কারণ আমি ক্যাম্পে ছিলাম, বাট আমার ফাদার মানে গত হয়ে যাওয়াতে আমার ওই টুর্নামেন্টে খেলতে যাওয়া হয়নি। হ্যাঁ, এটা ঠিক ওই সময় কিছু বয়সের ফ্লেক্সিবিলিটি ছিল, তখন পাসপোর্ট হ্যান্ডমেডের পাসপোর্ট ছিল। আমি খুব যদি ওইভাবে বলতে চাই যে তখন একটু বয়সকে অবশ্যই একটু শিথিলযোগ্য করেছে, কারণ এই দেশে ফুটবলটা তখন চালুই ছিল না। তো ফুটবলারদেরকে এনকারেজ করার জন্য, টোটাল মানুষের কাছে ফুটবলটাকে পৌঁছে দেওয়ার জন্য সেটা ছিল। অনেকেই খেলেছে বিভিন্ন ইভেন্টস থেকে, আর যারা হিল ট্রেক্সের, ওদেরকে যে কোচিং করিয়ে আনা হয়েছে, ওরা ওই টিমে, ওই দলটাতে অনেকগুলো খেলোয়াড় ছিল। এরপরে 2005-এ আপনার ঢাকাতে আমাদের মহিলা সংস্থার মাধ্যমে খেলা হলো। 2003 সালে আমরা যখন 4 সালে যখন আপনার বাফুফের একটা টুর্নামেন্ট হলো, যেটা কমলাপুর বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে হলো, সেখানে কিন্তু এক গোষ্ঠী বাধা দিয়েছিল যে নারী ফুটবল হতে পারবে না, এই দেশে নারীরা ফুটবল খেলবে না। তো সেই মাঠে আমি খেলছিলাম, আমার ঢাকা জেলার হয়ে খেলছিলাম। তো আমার মনে আছে যে বাফুফে একাদশ হয়ে খেলছিলাম, যে একদল ইট পাটকেল ছুঁড়েছিল যে না, বাংলাদেশে কোনো নারীরা ফুটবল খেলতে পারবে না। মাঠে খেলা স্টপ হলো, আমিও মাঠে ছিলাম, খেলা বন্ধ হয়েছে, ওইটা প্রতিহত করা হয়েছে। তখন যারা তৎকালীন কমিটিতে যারা ছিল, প্রশাসনে যারা ছিল, সবাই মিলে এটা সাহায্য সহযোগিতা করেছে। বাইতুল মোকাররম থেকে একটা মিছিল গেছে যে না, কোনো মেয়েদের ফুটবল টুর্নামেন্ট খেলা বাংলাদেশে করতে দেওয়া যাবে না। ভাইরাস সুইমিং কম্পিটিশন হচ্ছে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে, সমস্ত সামাজিক কার্যকলাপ হচ্ছে, অন্য ইভেন্টস চলছে, কেন জানি ফুটবলটা খেলতে দিবে না নারীদের, এমন একটা বাধা দিচ্ছিল। কেন দিচ্ছিল সেটা তারাই ভালো বলতে পারবে। তবে সেই বাধাকে উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে ওই দিনের ম্যাচটা ঠিকই গড়ালো, ম্যাচ শেষ হলো এবং টুর্নামেন্ট শেষ হলো। ওই নারী ফুটবলের খুব শক্তি জোরে সোরে নড়ে সরে দাঁড়িয়েছে যে নারী ফুটবল বাংলাদেশে থাকবে, সেটা যত বড় বাধা আসুক, যত বড় বিপত্তি আসুক। বলাই যে আপনারা একটা শক্ত ভিত করে দিয়েছেন। আপনারা বলছিলেন যে আপনারা যখন 2000-এর আগেও আপনারা একটা ফর্ম করা হয়েছিল, তবে বিভিন্ন ইভেন্টের থেকে আসলে প্লেয়াররা একত্রীভূত করা হয়েছিল। এই যে বিভিন্ন অ্যাথলেট বলেন বা সাঁতার বলে, সব ইভেন্টই চলছিল মোটামুটি। ফুটবলটা না চলার কারণ কি? এটা কি আসলে ফুটবলার কোনো নির্দিষ্ট কোনো প্লেয়ারের অভাব ছিল, নাকি যারা সংগঠক তাদের আগ্রহের অভাব ছিল? এটা আসলে ওই সময় যারা, আমরা তো বাংলাদেশে প্রেক্ষাপটে তখন ক্রিকেটও ছিল না, ফুটবল আগে এসেছে, পরে উইমেন ক্রিকেটটা এসেছে। তো অন্য ইভেন্টসগুলো স্কুল পর্যায়ে যে খেলাটা, অ্যাকচুয়ালি আপনি যে কোনো ইভেন্টই যখন বাংলাদেশ স্টাবলিশ কোনো ইভেন্টস, সেটা কিন্তু স্কুল লেভেল থেকে আসতে হবে, রুট লেভেলটা স্কুল। তো মাধ্যমিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক,
সেখানে কিন্তু হ্যান্ডবল, ভলিবল, তারপর হচ্ছে আপনার সাঁতার, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টস, ব্যাডমিন্টন, এইসব ইভেন্টসগুলো আছে। ইন্টার স্কুল খেলা হতো। তো তখন ইন্টার স্কুলে ফুটবলটা তো ছিল না, বিধায় হয়তো বা এটা কারো মাথায় আসেনি যে ফুটবলটাকে ইনক্লুড করা যেতে পারে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের এইসব যেসব ইভেন্টের আমি নাম বললাম এগুলো মেয়েদের ইভেন্টস ছিল, এখনও আছে। পরবর্তীতে ফুটবলটা ইনক্লুড হয়েছে। আমার মনে হয় স্কুল থেকেই একদম টডলার, ছোটোবেলা থেকেই যেটা আপনাকে শিক্ষার ভেতরে নিয়ে আসবে সেটাই কিন্তু মানুষ চর্চা করবে। এখন ওই জায়গা থেকে হয়তো ওইটা চিন্তা করেনি যে নারীদের ফুটবল দল হতে পারে। ফিফার এরকম একটা বাইন্ডিংস না আসলে হয়তো আরও দেরি হয়ে যেত। তারপরে যখন একটা গোষ্ঠী বাধা দিল, ওই বাধাটা উপেক্ষা করে যদি ওই দিনই আমরা ঘরে ফিরে যেতাম যে না দরকার নাই, এরকম ইট পাটকেল ছুটছে, খেলার দরকার নেই, আমরা চলে যাই, আমাদের তো মানে ভয়ে আছে, জানের ভয় আছে, তাহলে কিন্তু আরও সময় লেগেছে তো এই অবস্থায় আসতে। কারণ যদি আরও 5টা বছর পিছিয়ে যেত, তো 5 বছর পরে যদি ফুটবল শুরু হতো তাহলে কিন্তু আজকে নারী ফুটবলটা এই লেভেলে আসতে পারতো না। এটা একটু মানে যদি কেউ গভীরভাবে চিন্তা করে তাহলে উপলব্ধি করবে। কারণ যে কোনো একটা ইভেন্টস স্টাবলিশড হতে কিংবা ফেমাস হতে একটা সময়ের প্রয়োজন, সেটার সাথে অবশ্যই কিছু প্ল্যানের প্রয়োজন, অবশ্যই প্ল্যান মোতাবেক আগানোর প্রয়োজন। তো তারপর আমি বলবো যে ওই সময় যারা ছিলেন তারা অ্যাটলিস্ট একটা চিন্তা করেছেন, যদি স্কুলটাকে আগেই ইনক্লুড করতে স্কুলে, তাহলে হয়তো এটা আরো অনেক আগে থেকে হয়ে আসতে পারত। ডালিয়া আক্তার, যখন আপনাদের সময় খেলা হয়েছিল প্রায় 22-23 বছর আগে বলা যায়, তখন আসলে যাদের মানে একটা গোষ্ঠী আসলে চাচ্ছিলেন না যে নারী ফুটবল হোক, হাফ প্যান্ট পরে খেলা হোক, এটি 20-22 বছর পরেও কিন্তু একই চিত্র দেখা গেছে। এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যখন ম্যাচ হয় নারীদের, তখনও কিন্তু এরকম প্রতিবাদ বা এরকম আসলে তারা বিক্ষোভ করেন। এখনও কি সেই চিত্রটা কিন্তু এখনও মানে একই চিত্র দেখা যাচ্ছে? নারীদের আসলে ফুটবলটাকে কিভাবে এগোনো সম্ভব? আপনাদের নিশ্চয়ই কষ্ট মানে। অবশ্যই রওশন, দেখুন এটা কিন্তু আপনি নারী ফুটবল বলে কোনো কথা না, এটা মানে কিছু নেগেটিভ মেন্টালিটির লোকজন এখনও আছে, তবে অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে এখনও মানে আপনি কুচিন্তা করার লোকজনের কিন্তু আপনি অভাব খুঁজে পাবেন না। দেখবেন যে যারা আছে এখনও, যারা চিন্তা করে, যাদের মন মানসিকতার মধ্যেই প্রবলেম, যারা চিন্তা করে যে মানে নারীরা হয়তো ঘরেই বসে থাকবে, এদের বাইরে কোনো দরকার নাই, খেলাধুলার কোনো দরকার নাই, তারাই হয়তো গিয়ে বাধা দেয়। কিন্তু একটা সুস্থ সমাজ, একটা রাষ্ট্র গঠন করতে হলে আপনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটা একদমই প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। এটা আপনি যারা বাইরের দেশে যাচ্ছে, বহির্বিশ্বে যাচ্ছে, দেখবে যে স্পোর্টসটাকে কিভাবে মানে প্যারালালি চালাতে হয়, কালচারটাকে কিভাবে প্যারালালি চালাতে হয়। একটা সোশ্যালি ডেভেলপ করতে হলে আপনি শুধুমাত্র এডুকেশন মানে জেনারেল বই পুস্তকের পড়ালেখা দিয়ে আপনি সেটাকে রিচ করতে পারবেন না। আপনাকে স্পোর্টস সেক্টরে রিচ করতে হবে, আপনাকে কালচার সেক্টরে রিচ হতে হবে। তো এটার একটা ব্যালেন্স অবশ্যই দরকার। তো কুচক্রী মহল, যাদের ধরেন কারো ভালো দেখতে পারে না, কারো ভালো সহ্য হয় না, ভালো কিছু ভালো লাগে না, তারা এখনও বাধা দিচ্ছে। তারপর আমি বলবো যে প্রশাসন এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে এত বছর পরে এসে এটা যখন হয়। এবং বিশেষ করে যে নারী ফুটবলারদেরকে প্রতিহত করা হচ্ছে তারা কিন্তু আসলে এগিয়ে আসছেন, এটাই আসলে আমাদের পজিটিভ যদি বলি। একটা বলছিলেন যে আসলে আপনারা যেভাবে ভিত গড়ে দিয়েছেন, আপনারা যেভাবে যত আন্দোলন বা যেই বিরোধগুলো এসেছে সব প্রতিহত করে এখনকার আফিদা খন্দকার আসলে এই সুযোগটা পেয়েছেন, তারা খুব তাদের জন্য আসলে কষ্ট হচ্ছে। আপনারা যে কষ্টটা করছেন নিশ্চয়ই তাদের জন্য অন্য একটা কষ্ট হচ্ছে। তবে আমরা দেখেছি যে জাতীয় ফুটবল দলে দফায় দফায় আসলে কোচ পরিবর্তন হয়েছে। পুরুষ ফুটবল দলে যেমনটা হয়েছে ঠিক তেমনটা নারী ফুটবল দলে হয়নি। যদিও আমরা দেখেছি যে এখন পর্যন্ত 2 জন বিদেশি কোচ কিন্তু নারী ফুটবলার পেয়েছে। আপনাদের সময় তো দেশি কোচের আওতায় আপনারা করেছে, সেই সুযোগটাও তো আসলে আপনাদের ছিল না বিদেশি কোচ। সেই কোচের তুলনায় আমরা দেখে থাকি যে বলা হয় যে বিদেশি কোচের টেকনিক, কৌশল, স্কিল সবকিছু আসলে ভালো দেশি কোচদের তুলনায়। আপনি নিজেও তো একজন কোচ, আসলে আপনি কতটা মানেন এই বিষয়টা? দেখুন এখন কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে আমি এখানে কোচের কম্প্যারিজন পরে আসবো। আমাদের সময় যখন আমরা যাদেরকে পেয়েছিলাম, আমার কোচ ছিলেন চান ভাই, খুব অল্প সময় ছিলেন। তারপরে বাবলু ভাই খুবই অল্প, তারপরে বাবুল ভাই, ইউসুফ, আবু ইউসুফ, ওনাকেও মনে হয় আপনি পেয়েছেন। আমি ওনাকে পেয়েছি। গোলাম রব্বানী ছোটন আসার আগেই আপনাদের। আমি ছোটন ভাইকে পাইনি। আমার ছোটন ভাইকে 2010-এর সাফ গেমসের টার্গেট করে 9 সালে তো ছোটন ভাই মনে হয় ইয়ত টিমের দিকে গেছে।
আমি যতটুকু জানি। সেন্টু ভাই ছিলেন তখন টেকনিক্যাল ডিরেক্টর, সেন্টু ভাই ওই সময়টা 9-10-এ অ্যাকচুয়ালি সাফের যে দলটা সেখানে সেন্টু এবং ছোটন ভাই মিলেই দলটায় ছিলেন। তো 2006 থেকে 8 আমি ইউসুফ স্যারকে পেয়েছিলাম, আবু ইউসুফ। এক কথা অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ কোচিং। উনার কোচিং নলেজ ওই সময় এত বছর আগের আমি মনে করি তখনকার সময়ের অবশ্যই অনেক কিছু মডার্ন ছিল। এখন পরবর্তীতে এখন দেখুন 22 বছর 25 বছর পরে যখন আপনি কোচিংয়ের কথা বলবেন, যে বিদেশি কোচের কথা বলবেন, ইভেন আমি আমার হ্যান্ডবলের কোচেস কোর্স করেছি জার্মানিতে 2012-13-এ। এখন তারপরে 18-তে আরেকটা জাপানে করেছি, 19-এ আরেকটা সাউথ কোরিয়াতে করেছি। কেন 4-5 বছর পরে আমি আরও হায়ার কোচিং করছি? সব কিছুরই কিন্তু মডার্নাইজেশন আসছে, মডিফিকেশন আছে, চর্চা আছে। এটা একটা মানে সায়েন্টিফিক ব্যাপারগুলো চলে আসছে। তো ওই সময় যেই সার্কামস্টেন্স ছিল, যতটুকু ফ্যাসিলিটিস ছিল, যতটুকু ডিমান্ড ছিল, আমি মনে করি আবু ইউসুফ তারপরে যারা কাজ করেছেন তারা যথেষ্ট পরিমাণে মানে ওনাদের এফোর্টটা একদম 100% ছিল। তা না হলে আমরা আপনার পশ্চিমবঙ্গের যে দলটা ইন্দো বাংলা গেমস, যেটা 2007 সালে আমরা ওখানে কলকাতাতে গিয়ে খেলেছিলাম, ওটাতে আমরা হেরেছি, মানে একটা ম্যাচ ড্র করেছি, দুটাতেই হেরেছি, 3টা করে ম্যাচ খেলেছিলাম। আর বাংলাদেশে 2008 সালে যেটা হয়েছিল সেখানে কিন্তু ওই আবু ইউসুফ স্যারের নেতৃত্বে আমি অধিনায়ক ছিলাম, এখানে সেই দলটাকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা কেউ কল্পনাও করেনি। তো উনি 2 মাস কোচিং করিয়েছিলেন এবং উনি ম্যাচের আগের দিন আমাকে বলছে যে আমি একটা কিছু ভাবছি, জাস্ট শুধু আমাকে বলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, আমাকে বলেছে আমি একটা কিছু ভাবছি, একটা অঘটন ঘটে গেলেও ঘটতে পারে। আমি স্যারের মুখের দিকে শুধু তাকিয়েছিলাম, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই দলটা কতটা ইমপ্রুভ করেছে, কতটা ভালো খেলবে। এটা উনি কোচ, উনি বুঝতে পেরেছিলেন বলে এই কথাটা বলেছিলেন। আর আমরা বুঝতে পেরেছিলাম যে প্রতিদিন ওনার কাছ থেকে শিখে আমরা কতটা ইমপ্রুভ করছিলাম। ভাইরাস আমরা অন্য ইভেন্টস থেকে এসেছিলাম, তাতে কি হয়েছে, যখনই আমরা ফুটবলে মাঠে প্রবেশ করেছি তখন ফুটবলার হয়ে প্রবেশ করেছিলাম, ফুটবলই খেলেছিলাম। আর পশ্চিমবঙ্গের দলটা তখন অনেক স্ট্রং ছিল। এখন আপনি যদি ওভারঅল ইন্ডিয়ার সিনারিও বলেন, ভালো খেলোয়াড়গুলো ইউরোপে লিগ খেলতে চলে যাচ্ছে, ওরা কিন্তু সাফের দলগুলোতে খেলছে না। আপনি বালার কথা যদি বলেন, মাম্বার কথা, নিজেদেরকে আপডেট করার চেষ্টা করছে তারাও জাতীয় দলের জন্য। এক্স্যাক্টলি, জাতীয় দলের জন্য তারা আপডেট করছে, কিংবা তাদের যদি ইউরোপে লিগ থাকছে সে কিন্তু জাতীয় দলের জন্য আসতে পারছে না, এরকমও হচ্ছে। এখন কথা হচ্ছে যে ওই তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল। এখন যেটা হয়েছে যে পিটার বাটলার, উনি আমি মনে করি যথেষ্ট কেপেবল। আমার কাছে ওনার কোচিং ম্যাথোডোলজি, ওনার কোচিং দর্শন যেটা বলেন, ফিলোসফি, এটা আমার কাছে টোটালি অ্যাকসেপ্টেবল। আমি ওনার কোচিং ফিলোসফিটা আমার খুব ভালো লেগেছে। উনি যেভাবে ওনাকে নিয়ে আমরা দেখেছি যে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত গোলাম রব্বানী ছোট সামলেছেন নারীদের। এই নারীদেরকে কিন্তু আসলে ফুটবল কিভাবে মারতে হয় সেটা তিনি শিখিয়েছেন। তবে গোলাম রব্বানী ছোট রান্নারে আমরা সাফ প্রথমবার জিতেছি, তবে এই যে কৌশলে যে একটা পরিবর্তন হয়েছে, বাটলারের কৌশল বা স্থানীয় যারা কোচ ছিলেন তাদের যে মানসিকভাবে তারা দুর্বল কিনা, অনেক সময় নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারে না, যেটা আমরা দেখেছি যে পিটার বাটলার যারা 18 নারী ফুটবলার আছে বিদ্রোহ ঘোষণা করেছেন, তাদের বিরুদ্ধে অটল থেকে নিজের যে একটা টিম গঠন করেছেন এবং বলা যায় শক্তিশালী একটা টিম, সেই টিমটাকে নিয়ে তারা মিশন অস্ট্রেলিয়া করতে যাবে। কতটুকু আসলে নারীরা মানে প্রস্তুতি নিতে পারলো, বা পিটার বাটলার থেকে স্থানীয় ফুটবলার যারা কোচ আছেন তারা আসলে কতটুকু মানসিকভাবে দৃঢ় থাকতে পারেন নিজেদের সিদ্ধান্তে? দেখুন, পিটার বাটলারের সাথে 18 ফুটবলারের যেটা হয়েছিল সেটা আমি মনে করি ডিসিপ্লিন ইস্যুর ব্যাপার ছিল, আর উনি সেখানে কম্প্রোমাইজ করেননি। আমি হলেও সেই একই কাজ করতাম, আমিও একটা জাতীয় দলের প্রশিক্ষক। সো আমি হলেও পিটার বাটলারের মতোই আমার ডিসিপ্লিনটাকে আমি আগে প্রায়োরিটি দিতাম। বিকজ যে দলটায় কোনো ডিসিপ্লিন নাই সেই দলটা লং রানে গিয়ে সাস্টেইনেবল কোনো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আর স্পোর্টস যেহেতু টোটাল একটা ডিসিপ্লিন ম্যাটার, সো স্পোর্টসের ডিসিপ্লিন সবার আগে। সো পিটার বাটলারকে এই জায়গাটা আমার কাছে মনে হয় আমি উনার থিওরিটাই ফলো করতাম, বা আমার থিওরিটাই সেম ওনার সাথে মিলে যেত। এখন আসি যে আপনি টেকনিক্যাল ব্যাপার বলেছেন যে আমাদের দেশের কোচরা প্রভাবিত হয়ে যান কিংবা চাকরি যাওয়ার ভয় থাকে, ওনার চাকরি যাওয়ার ভয় ছিল না। এটা দেখুন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের দেশেরও অনেক কোচ আছেন যারা অনেক মানে সাহসিকতার সাথে অনেক স্টেপ নিয়ে থাকেন, তাদের কোচিং ফিলসফি অনেক হাই, অনেক রিচ। কিন্তু আমাদের দেশে যখন কোনো কোচকে দায়িত্ব দেওয়া হয়, সেই কোচকে ফ্রিডমটা কতটুকু দেওয়া হয়, এটা একটা ব্যাপার। কিংবা পিটার বাটলারকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে কতটুকু ফ্রিডম দেওয়া হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে ওনাকে কিন্তু ওনার জায়গায় স্ট্যান্ড করতে হয়েছে। ওনার এগেনস্টে কিন্তু অনেক 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 চাপ এসেছে, অনেক কিছু হয়েছে, অনেকেই অনেক ধরনের কলাম লিখেছে, অনেক কথা বলেছে, হ্যাঁ, মিশ্র হয়েছে।
কেউ কেউ পিটার বাটলারকে মনে করেছেন যে উনি শুদ্ধ, উনি ঠিক আছেন, কেউ কেউ ওনার এগেনস্টে বলেছেন, এগেনস্টে লিখেছেন। অনেক আমাদের অনেক কি বলবো প্লেয়ার, সাবেক খেলোয়াড়রা কিংবা বর্তমান খেলোয়াড়রা কিংবা যারা তাদের সমর্থক ছিল তারা তাদের সাথে সাথ দিয়েছে, কিন্তু পিটার বাটলারের জায়গায় পিটার বাটলার অনর ছিলেন। এখন বাংলাদেশের যারা কোচ আছেন তাদের টেকনিক কিংবা তাদের ফিলোসফি কিংবা তাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট থাকতেই পারে, কারণ পিটার বাটলার যেই লেভেল থেকে খেলে এসেছেন তার সে মানসিকভাবে যতটা দৃঢ় হবেন, আমাদের দেশের আমরা কিন্তু যারা আছি তারা সেই জায়গায় কখনোই পৌঁছাতে পারিনি, হয়তো পৌঁছাতে পারবো, কেউ না কেউ পৌঁছাতে পারবে। তো এটা একটা বিষয়। আর কৌশলগত যে ব্যাপারটা বলেছেন যে কোচ আলাদা আলাদা কোচের আলাদা আলাদা কৌশল অবলম্বন করবেন, এটাই খুব সাধারণ, এটাই খুব সিম্পল। এখন নতুন কৌশল পিটার বাটলার অবলম্বন করছেন, সেখানে সাকসেসফুলও হয়েছেন। তো এখনও যদি কোনো কিছু ল্যাক থেকে থাকে, আমার কাছে মনে হয় দুই একটা জায়গায় ল্যাক আছে। প্রতিটা মানুষেরই দুর্বল জায়গা থাকে, দুর্বল কোনো কিছু থাকে। তারপরে হচ্ছে কি, যে টিমটা আমি পেয়েছি সেই টিমটা কতখানি ওই ব্যাপারটা নিতে পারছে, কোচিংটা নিতে পারছে, ওই ট্রেনিংটা নিতে পারছে, ওই টেকনিকটা নিতে পারছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট। যে পিটার বাটলার যদি আজকে ইংল্যান্ডের অনূর্ধ্ব 17 দলটা পেত, তারা যেই লেভেলে যে জিনিসটা নিতে পারবে, আমাদের দেশের জাতীয় দলটাও সেটা পারবে বলে আমার কাছে মনে হয় না। কজ আমরা ওই লেভেলগুলো এখনও ছুঁতে পারিনি, আমরা টুর্নামেন্টগুলো কম খেলছি, আমাদের ডোমেস্টিক ভিতটা অনেক নড়বড়ে, আমাদের ডোমেস্টিক লেভেলের কোনো ভিত নেই, মহিলা ফুটবলের ডোমেস্টিক লেভেলের কোনো ভিত নেই। আপনি আজকে আমাদের মেয়েরা ভুটানে গিয়ে লিগ খেলছে, যেই লিগের কোনো লিগটা খেলে আমি মনে করি ওরা ফ্যাটিক হয়ে এসেছে, যে কারণে যেই ম্যাচটা আমরা খেলেছি ম্যাচে ওরা খেলতেই পারে। থাইল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলেছে, আপনি দেখুন ভুটানের লিগে এমন লিগে গেছে, এমন লিগে খেলেছে 43 5-6 গোল বা 43 2 গোল 3 গোল 4 গোল 11 গোল। হোয়াট ইজ দিস? এইগুলো এখানে কিন্তু পিটার বাটলার ফুটবলারদের উপরও কিন্তু ক্ষুব্ধ হয়েছেন, যে যাদের আসলে সুযোগ দিয়েছেন, যারা জুনিয়ররা আছেন, তারা কিন্তু তাদের সেই পারফরমেন্স ওইভাবে প্রকাশ করতে পারেনি। এবং পিটার বাটলার বলেছেন যে যারা আসলে খেলতে এসেছেন তারাই থাকবেন আমার স্কোয়াডে, আর বাকিরা সবাই আসলে চলে যেতে পারে। উনি কিন্তু একটা কথা বলেছেন এবং আমি কথার সাথে টোটালি একমত, যে যারা খেলতে নেমেছেন অ্যাকচুয়ালি তারা কি খেলতেই নেমেছেন কিনা, পারফর্ম করতে নেমেছেন কিনা। আমি মনে করি আমার এই ছোট বোনগুলোকে বলবো যারা এই দলটার মধ্যে আবার মানে সম্পৃক্ত হচ্ছে, তুমি কারোর জন্য খেলছো না, পিটার বাটলারের জন্য খেলছো না, কোনো XYZ এর জন্য খেলছো না, তুমি খেলছো দেশের জন্য, দেশের প্রতিনিধিত্ব তুমি করছো। তোমার দুটা পায়ের বলের কাজটা পুরো দেশ দেখছে, দেশের সম্মানের জন্য খেলছো। তুমি তোমার একটা অ্যাসেট বানাচ্ছ, যে অ্যাসেটটা সারা জীবন মানুষ মনে রাখবে, যে একটা ভিত তৈরি করছো। তো তুমি কারো কথায় প্রভাবিত হয়ে কোনো জিনিস, তোমাকে নেগেটিভ কোনো অ্যাটমসফেয়ার, নেগেটিভ কোনো জিনিসকে তুমি মাথায় নিয়ে মাঠে নেমো না। মাঠে যখন নামবে দেশের পতাকার কথা ভেবো, দেশের মানুষের কথা ভেবো, মানুষের ফিলিংসের কথা ভেবো। পজিটিভ নেগেটিভ দুটাই থাকে। পজিটিভলি একটু চিন্তা করো যে তুমি যখন নেমেছো 100% আমি দলটাকে জন্য খেলবো। এটা আমার একটা মেসেজ আমার ছোট বোনদের জন্য থাকবে। ডালি একটা 26 নভেম্বরেই কিন্তু ত্রিদেশীয় সিরিজ শুরু হয়ে যাবে বাংলাদেশের, যেহেতু মিশন অস্ট্রেলিয়ার আগে আসলে অনেক প্ল্যান ছিল, বাফুফের জাপানে যাবে, বিভিন্ন দেশে গিয়ে আসলে ক্যাম্প করবে, তবে সেই ক্যাম্পটা সুযোগ না পেয়ে আসলে তারা একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। আমরা দেখেছি যে 26 নভেম্বর এবং আজারবাইজানের বিপক্ষে 2 ডিসেম্বর দুটি ম্যাচ আছে ত্রিদেশীয়। কি মনে হচ্ছে যে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের আগে লড়াইয়ের জন্য কি আসলে এই ম্যাচগুলো আসলে বাংলাদেশের জন্য কতটা প্রস্তুতে আসলে ভূমিকা রাখতে পারে? প্রস্তুতি ম্যাচগুলো আমরা আরো অনেক বেশি একটু আশা করেছিলাম যে আরেকটু ভালো কিছু হবে। আমি যখনই আমরা কোয়ালিফাই করলাম, তথ্য আপনাকে দিয়ে রাখি, কোচ কিন্তু নিজে মালয়েশিয়াতে কিন্তু কোচিং করেছেন, যার কারণে আসলে কোচ বলেছিলেন যে আমি মালয়েশিয়ার বিপক্ষে খেলতে চাই না। তবে কোনো দেশ আগ্রহ দেখায়নি বিধায় আসলে মালয়েশিয়াকে শেষ পর্যন্ত তাদেরকে স্টিক করতে হয়েছে। দেখুন, আগ্রহ দেখায়নি এই জিনিসটাকে, যে আগ্রহ দেখাবে না কেন? একটা দেশের সাথে আমি ফ্রেন্ডলি খেলবো, আগ্রহ না দেখানোর কোনো কারণ নেই। কিন্তু কথা হচ্ছে আমি স্লট পাচ্ছি না কিনা। এমন সময় আমি অ্যাপ্রোচ করেছি যেখানে ওই সব দেশের কোনো স্লটই খালি নাই, এটা তো হতে পারে। এখন কেপিজেটে নিয়ে যে ট্রেনিংটা চলছে, বলছে বিশেষ প্রক্রিয়া ট্রেনিং, এখন সেটার আপডেটটা কি সাধারণ দেখতে পাচ্ছে? জানছে না, দেখতে পাচ্ছে না কি হচ্ছে। খেলোয়াড়রা যখন সোনারগাঁ কিংবা শেরাটন একটা ভালো মানের হোটেলে থাকছে, 5 তারকার হোটেলে থাকছে, তখন তাদের সুইমিং করার ভিডিওগুলো, ফুটেজগুলো ফেডারেশনের ওয়েবসাইটে আসছে, যেটা আমি টোটালি অপছন্দ করলাম। আমি আমার জায়গা থেকে বলছি, আপনি খেলা প্র্যাকটিস এগুলো দেখাচ্ছেন না, তাদের অ্যাকোমোডেশনের কোনো, তারা কি খাচ্ছে, নিউট্রিশনিস্টের কি না কি এটা দেখাচ্ছেন না, তাদের অবস্থা কি, তারা কোন জায়গায় খেলতে যাবে এটা না, তারা একটা অবকাশ যাপনের মতো করছে, গোসল করছে, সেই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখাচ্ছেন। আমার কাছে এটা মানে কোনো যুক্তিতেই আসে না। হ্যাঁ, তো কেপিজেডে যে ট্রেনিং চলছে সেখানে বলছে বিশেষ প্রক্রিয়া, বিশেষ ট্রেনিং, তো এটা তো পাবলিক জানছে না, পাবলিক দেখছে না।
তো পারফরমেন্সই বলে দিবে কি বিশেষ প্রক্রিয়া, বিশেষ ট্রেনিং। যেখানে কোচ বলেছে মালয়েশিয়ার সাথে আমি খেলতে চাই না, মালয়েশিয়া টিমকে সে ট্রেনিং করিয়ে এসেছে, তার মানে এই দলটার সাথে খেলে তার কোনো লাভ হবে না। এমন হতে পারে ভালো খেলোয়াড় ইনজুর্ড হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে এই দলটা এশিয়ান কাপ খেলবে, তার আগে একটা ভালো প্রস্তুতি ম্যাচের দরকার ছিল। তো রাইট টাইমে অ্যাপ্রোচ করা হয়নি বিধায় আমার কাছে মনে হয় যে ভালো দলগুলো আমরা পাইনি। এই মেয়েদের দলটা যখনই কোয়ালিফাই করেছে পরের দিনই তো একটা ছক করা উচিত ছিল যে আমি কাকে কাকে অ্যাপ্রোচ করবো, আমি এই ডেটগুলোতে আমি খেলতে চাই তোমার সাথে, বা তোমার ফ্রি স্ক্যাজুয়ালটা। আমাদের যেহেতু স্ক্যাজুয়াল নাই, আমাদের দেশে ঘরোয়া কোনো লিগ নাই, ঘরোয়া কোনো কর্পোরেট লিগ নাই, প্রিমিয়ার লিগ নাই, কোনো ধরনের কোনো টুর্নামেন্ট নাই, কিছু নাই, তাহলে আমরা তো ফ্রি। আমরা যারা তাদের সময় অনুযায়ী আমরা যাই না তাদের কাছে, এইটা করতে পারেনি বিধায় আজকে ভালো কোনো দল খেলতে পারেনি, ভালো কোনো দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি। মানে সময় নিয়ে পরিকল্পনা করার যে বাফুফের একটা খামখেয়ালিপনা, সেইটা কি আসলে বাফুফের সময় নিয়ে পরিকল্পনা করার, যারা পরিকল্পনা করতে পারবে আমার কাছে মনে হয় সেই জায়গাটাও আমার কাছে মনে হয় না পরিচ্ছন্ন, স্বচ্ছ। এবং কোচকে কতখানি ফ্রিডম দিচ্ছে এখানেও এটা কোশ্চেনেবল। কোচ যেহেতু বলছে যে আমি মালয়েশিয়ার সাথে খেলতে চাই না, মালয়েশিয়া দলটা আমি জানি, আমি কোচিং করিয়েছি, এর সাথে খেলে আমার লাভ হবে না, উনি তো বলেইছে আমি খেলতে চাই না, দ্যাট মিনস পজিটিভ কোনো রেজাল্ট আসবে না। তাহলে কোচের ফ্রিডমটা কোথায়? কোচকেই চুজ করতে দিত, কোচকেই বলতো আমরা এখানে যোগাযোগ, তুমি তোমার এন্ড থেকে যোগাযোগ করো। আমি ন্যাশনাল টিমের কোচ, আমি আমার এন্ড থেকে কিন্তু আমার দলটার জন্য আমি ভাবি, আমার মেয়েটা মাছ খেতে পারে না, কথা আমি বলছি যে রান্না করা মাছ খেতে পারে না, আমি তখন চিন্তা করি তাহলে ওকে একটা ভাজা মাছ দেওয়া হোক, যাতে ওর মাছের প্রোটিনটা ওর শরীরে যায়। তো একটা কোচ কিন্তু ওই লেভেলে চিন্তা করে। আমি মনে করি পিটার বাটলার এই দলটার জন্য উনি যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড, উনি ডেডিকেশন দেখাচ্ছে, কিন্তু উনি কতটা ফ্রিডম পাচ্ছে এটাই বলে দেয় যে মালয়েশিয়ার সাথে আমি খেলতে চাইনি, তাও মালয়েশিয়ার সাথে খেলাচ্ছে। তার মানে আপনি বলছিলেন যে বাংলাদেশের নারী লীগের ক্ষেত্রে আসলে একটা মানসম্মত কোনো এখনো কাঠামোগতভাবে তারা তৈরি করতে পারেনি। আমার কাছে আমি একটা স্টোরি করেছিলাম যে আসলে বসুন্ধরা কিংস বা ঢাকা মোহামেডান, ধানমন্ডি, আবাহনী, যারা ঐতিহ্যবাহী ক্লাবগুলো আছেন, তারা কেন নারী ফুটবলে আগ্রহ দেখাচ্ছেন না। বাফুফেরকে তারা বলেছিলেন যে আসলে জাতীয় দলে যারা আছেন তাদেরকে আসলে তারা ক্লাবে রেখে নিজেদের মতো করে করবে। তবে বাফুফের নারী উইংয়ের যে চেয়ারম্যান আছেন কিরণ, তিনি আসলে ছাড়তে চাচ্ছেন না নারীদের। এই যে সাংঘর্ষিক যে একটা মতাদর্শ তৈরি হয়েছে, যে কারণে আসলে বড় বড় ক্লাবগুলো তৈরি হয়নি। এই ক্ষেত্রে আর্থিক যে বিষয়টা নারী ফুটবলের ক্ষেত্রে, সেই বিষয়টা তো গুরুত্বপূর্ণ পাচ্ছে, কারণ নারী ফুটবলাররা যারা আছেন তাদেরকে আসলে প্রায়শই আমরা বলতে শুনি যে তারা নিয়মিত বেতনটা পাচ্ছেন না, বা তাদের যে আসলে বড় যখন টুর্নামেন্ট হয় তাদের যে প্রাইজ মানি বা বিভিন্ন আসলে সুবিধা দেওয়ার কথা থাকে, সেগুলো আসলে ফাঁকি। এগুলো শুভঙ্করের ফাঁকি নাকি? না, এটা তো শুভঙ্করের ফাঁকি বলবো যে মানে এটা তো একদম দেখাই যাচ্ছে এরকমই হচ্ছে। তো এই যে আপনি বলছেন যে ক্লাবগুলো, বড় ক্লাবগুলোকে আমরা চাচ্ছি খেলুক, আবার তাদেরকে ক্লাব স্ট্রাকচার যেভাবে চলে পুরুষ ক্লাব স্ট্রাকচারটা, তো নারীদের ক্ষেত্রে কেন ভিন্নতা? তারপরে আমি আরেকটা বলবো যে নারীদের অসুবিধার কারণ তো আমি মনে করি কিরণ আপা অনেক কিছু এখানে ধরে রেখেছেন। উনি যেটা ক্লাব চাচ্ছে, পুরুষ ক্লাব স্ট্রাকচার যদি এটা হয়, তাহলে নারীদের ক্ষেত্রে কেন ভিন্নতা থাকবে, এটা আমার কোশ্চেন। তারপরে দেখুন যে যখনই মেয়েদের কোনো নারীদের খেলা হয়, এই ন্যাশনাল স্টেডিয়ামটা বরাদ্দ থাকে না, এমন জায়গায় খেলা দিয়েছে। লাস্ট টুর্নামেন্ট যেটা আমরা হোস্ট করেছি, সেখানে পানি ড্রেনেজের ব্যবস্থা নাই বসুন্ধরার ফিল্ডে, কি ক্যামেরা সবকিছু নিয়ে গিয়ে আরেক জায়গায় স্থানান্তর করে, সাফটাকে যেভাবে আসলে মার্কেটিং করার কথা ছিল, প্রমোট করার কথা ছিল, সেটাও ছিল কিন্তু না। কম্পিটিশন কমিটি করেনি। আপনি স্টেডিয়াম পাড়ায় স্টেডিয়ামে খেলা যদি না হয়, আপনি আরেকটা এলাকা মহল্লায় গিয়ে খেললে সেটার মার্কেটিং ভ্যালু ওইটার ওইভাবে এটা আসবে না। তারপরে হচ্ছে যে পুরুষদের জন্য এই মাঠটাই শুধু, নাকি নারীদের কোনো খেলা হলে এই মাঠটা খুব একটা আমি দেখি না কখনো খেলার কোনো সুযোগ তারা পেয়ে থাকে। এবং যে বিশেষ প্রক্রিয়া, বিশেষ ক্যাম্প চলছে, আই এম নট শিওর যে কী ধরনের বিশেষ প্রক্রিয়া, বিশেষ ক্যাম্প চলছে। এটা যদি ডে বাই ডে তারা তাদের ওই যে ওয়েবসাইটে দিয়ে দিত যে আজকে এই 5 দিন যাবত এই আন্ডার 20 টিমটা এখানে আছে, আন্ডার সিনিয়র টিমটা এখানে আছে, এই টিমটা এখানে আছে, এই করছে, দেখছেন না এখানে কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো ডিসক্লোজ করা হচ্ছে না। বাট আপনি কিভাবে দেখবেন? যখন ম্যাচ খেলবে তখন পারফরমেন্স দেখবেন। তারপরেও তো অনেক বিষয় থাকে যে ইনফ্লুয়েন্স করে, নেগেটিভ ইনফ্লুয়েন্সড হয়ে যায় এই নারীরা। আপনি বলেছেন যে কারণ তারা অনেক কিছু চিন্তা করে যে আমি এখানে খেলে কী হবে, কী পাবো, দরকার কি, আমি আমার মতো থাকি, যে কদিন খেলতে পারি খেলবো, এরপরে আমি। কারণ এখানে কিরণাপাড়া এখনও কিন্তু এই খেলোয়াড়দেরকে আপনার ভালো একটা সাস্টেনেবল একটা তার আর্নিং সোর্স বের করে দিতে পারেনি।
তারা কিন্তু কোনো দলের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে পারেনি, ক্লাবের সাথে সম্পৃক্ত করতে পারেনি। অবশ্যই এটা তাদেরকে ভাবায়। দর্শক, আমরা এবার একটু দেখতে চাই যে গত রাতে কি কি খেলা হয়েছিল। বিশেষ করে আর্জেন্টিনার একটা ম্যাচ ছিল, আর্জেন্টিনার ম্যাচের ফলাফলটা একটু দেখে আসতে চাই। অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে 2-0 গোল করেছে আর্জেন্টিনা, এবং ক্রোয়েশিয়া, ফরো আইসল্যান্ড আছেন 3-1 ব্যবধানে বিশ্বকাপ বাছাই পর্বে তারা উতরে গেছেন। ক্রোয়েশিয়া, লুক্সেমবার্গ, জার্মানির ম্যাচটিতে জার্মানি আসলে বেশ দাপুটে খেলার সাথে 0-2 গোলে জিতেছে, এবং পোল্যান্ড নেদারল্যান্ডস 1-1 গোলে ড্র করেছে। আমরা বলতে চাই যে আর্জেন্টিনা যে কালকে ম্যাচটা খেলেছে অ্যাঙ্গোলার বিপক্ষে, সেটি অ্যাঙ্গোলার আসলে 50 বছর উদযাপন, স্বাধীনতার যে 50 বছর উদযাপন উপলক্ষে একটি ম্যাচ, প্রীতি ম্যাচ আসলে তারা খেলেছে, এবং $12,000 মিলিয়ন খরচ করে কিন্তু আসলে মেসি সহ পুরো দলকে তারা উড়িয়ে নিয়ে গেছে তাদের দেশে। সেক্ষেত্রে এই ম্যাচটা বেশ স্বাগতিকদের জন্য বেশ বিশেষই ছিল এই ম্যাচে, বিশেষ করে মেসিকে নিজের চোখে সামনে থেকে দেখা। দর্শক, আমরা এবার একটু দেখতে চাই আজকে রাতে কি কি ম্যাচ আছে। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলে ম্যাচ আছে। জর্জিয়া, স্পেন রাত 11টায়, সুইজারল্যান্ড সুইডেনের সাথে রাত 12:15 একটা ম্যাচ আছে। ডেনমার্ক, বেলারুশ, গ্রিস, স্কটল্যান্ডের ম্যাচ আছে ঠিক একই সময়। আজকের ম্যাচগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। রাতে আসলে স্পেনের যেহেতু বিগ ম্যাচ আছে, দর্শকদের চোখ নিশ্চয়ই থাকবে সেই ম্যাচের দিকে। দর্শক, এই ছিল এখন মাঠের আজকের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।